দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। জুলাই অভ্যুত্থানের 1 বছর আজ নানা কর্মসূচির মধ্যে পালিত হচ্ছে জুলাই কর্মসূচি। পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, জানালেন সিইসি এএমএম নাসির উদ্দিন। অভ্যুত্থানের জুলাই এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক, এবং আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে মোশাররফ আহমেদ ঠাকুর আপনাকে শুরু করি। জুলাই অভ্যুত্থানের 1 বছর হয়ে গেল। যে শোষণ, বঞ্চনা কিংবা গণতন্ত্রহীনতার বিরুদ্ধে মানুষ দীর্ঘকাল লড়াই করেছে, সেই লড়াইয়ের মধ্য দিয়ে যে মহাকাব্যিক অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বৈরাচারের পতন ঘটলো, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা কতটুকু এগোতে পারলাম 1 বছরে? ধন্যবাদ ফখরুল, আপনার দর্শক শ্রোতা অপরবিজ্ঞ আলোচক। দেখুন, আমাদের দেশে 1971, 75, 7ই নভেম্বর, 90-এর গণ অভ্যুত্থান, 24, এত এই 50 বছরের মধ্যে এই তিনটা অভ্যুত্থান খুব কম জাতির ভাগ্যেই আসে। তবে আমি আপনাকে বলি যে প্রতিটা অভ্যুত্থান, প্রতিটা বিপ্লবে দেশের যে মানুষের যে অগ্রগতি হয় না, হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে প্রতিটা স্বাধীনতার পর বা সবটি বিপ্লবের পরই দেখবেন যে আমি প্রকৃত অর্থে পৃথিবীর যতটা বিপ্লব আপনি দেখবেন, কোনো বিপ্লবী প্রকৃতপক্ষে সফল হয় নাই। ফ্রান্স রেভলিউশনের কথা বলেন, ফ্রান্স রেভলিউশনের 10 বছরের মাথায় ফ্রান্স আরেকটা রাজতন্ত্রের মুখোমুখি হয়ে যায়, নেপোলিয়ন রাজা হয়ে যান। আপনি দেখবেন যে রাশিয়ার অক্টোবর বিপ্লবের পর স্টালিন চরম একজন স্বৈরাচারী বলতে পারেন, বা খুব নির্মম একজন শাসক আসেন। তারপরে আপনি প্রতিটা বিপ্লবে পরেই দেখবেন যে একটা বিপ্লবীদেরকে কেন্দ্র করে একটা অপরাধী চক্র, দুর্নীতিবাজ চক্র গড়ে ওঠে। এই দুর্নীতিবাজ চক্রের কারণে দেখা যায় যে বেসিক্যালি যে বিপ্লব প্রকৃতপক্ষে যে সফলতা, যে স্বপ্নটা, সেই স্বপ্নটা অভিষ্ট লক্ষ্যে পৌঁছায় না। কিন্তু হ্যাঁ, কিছু কিছু তো অর্জন তো আছেই। যেমন ধরুন, আমি অর্জনগুলো বলি, পরে আমরা অন্যান্য কথা বলি। অর্জনগুলি হচ্ছে যে আপনাকে নিশ্চয়ই এখন সম্প্রচার ফোন করে সম্প্রচার বন্ধ করতে বলে না, আপনাকে চিৎকার করতে হয় না। পিসিআর থেকে কেউ আপনাকে এখন চিৎকার করে বলে না যে অমুককে থামিয়ে দেন, অমুককে থামান, এটা বলে না। কিন্তু এটা সত্য যে এই বিপ্লবের পর আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম, যেগুলি আমাদের অন্তর্নিহিত কারণে যেগুলো পরিবর্তন হবে, এই পরিবর্তনের অন্তর্নিহিত কারণগুলি বিদ্যমান থাকে নাই। পরিবর্তনের অন্তর্নিহিত কারণগুলি বিদ্যমান থাকে নাই, এটা একটা। আর হচ্ছে বিপ্লবের সম্মুখভাগে যারা ছিলেন এরা করাপ্ট হয়েছেন, করাপশন এসছে। আপনি এলজিআরডি উপদেষ্টা, তিনি তার এপিএস মাত্র 311 কোটি টাকার অভিযোগে তিনি দুদকে দৌড়াদৌড়ি করছেন। স্বাস্থ্য উপদেষ্টার পার্সোনাল অফিসার, তিনি দুদকে দৌড়াদৌড়ি করছেন। তো এটা তো আমাদের কারো কাছে কাম্য ছিল না। আমাদের অন্যান্য যারা বিপ্লবের প্রধান স্টেক হোল্ডার, এরাও অনেকে টেন্ডারটা একটা অত্যাবশ্যকীয় বিষয়, টেন্ডার হবে, কিন্তু এটার সাথে যেন বাজি শব্দটি যোগ না হয়, এটা যেন না হয়। স্ট্যান্ড থাকবে, টেম্পো স্ট্যান্ড, এটার সাথে যেন দখলের শব্দটি যুক্ত না হয়, এগুলো ছিল কাম্য। কিন্তু এই কাম্যগুলি আমরা ঠিক ওইভাবে অর্জিত হয় নাই। নাম্বার 3 হচ্ছে এখানে প্রধান উপদেষ্টা। আমরা মনে করেছিলাম যে বিশ্ব বরেণ্য একজন মানুষ, তিনি প্রধান উপদেষ্টা হিসেবে আসছেন। প্রধান উপদেষ্টার কথা জনপ্রশাসন সচিব শুনে না, সে থোড়াই কেয়ার করে না প্রধান উপদেষ্টাকে। প্রধান উপদেষ্টার পার্সোনাল উইংয়ের এরা আক্ষেপ করে বলেন প্রধান উপদেষ্টা বললো নাকি শুনে না। এখানে নাকি একটা নতুন চক্র তৈরি হয়েছে যে ক্যাবিনেট সেক্রেটারি, প্রধান এই জনপ্রশাসন সচিব এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব,
এই ত্রয় মিলে একটা সিন্ডিকেট তৈরি হচ্ছে আর প্রধান উপদেষ্টাকে থোড়াই কেয়ার করে। তো আমার কথা হচ্ছে যে আপনি বিপ্লবের মাধ্যমে সকলের সম্মতিতে প্রতিষ্ঠিত একটা সরকারের প্রধান, লাথি দেন না কেন? জনপ্রশাসন সচিব আমার কথা শুনবে না, আমি রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ লাথি দিয়ে ফেলে দিব না? লাথি দিতে পারেন না কেন? বিপ্লবোত্তর সরকারের প্রধান হিসাবে যেটা আপনার কাছে যে এক্সপেকটেশন ছিল মানুষের, আপনি যেভাবে ন্যায় সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আপনি কর্তৃত্ব পরায়ণ হবেন, এমনি আবার মানুষের অধিকার রক্ষায় আপনি স্নেহ দিবেন, প্রয়োজনে বল প্রয়োগও করবেন। আপনি এই শুধু চুমাচুমি করে বিগলিত হয়ে রাষ্ট্র চালানো যায় না ভাই। আমি প্রধান উপদেষ্টার জন্য আমার আজকে এই জুলাই মাসে, গত জুলাই মাসে আমি 10 তারিখে আপনার এখানে আপনার এই জায়গায় আমি বলছিলাম যে এটা ভাইরাল হয়েছিল যে ছাত্রদের এই আন্দোলন আদালতে নয় রাজপথে ফয়সালা হবে 10 জুলাই। আপনাদের এই জায়গায় দেখবেন, চেক করে দেখবেন, মোটামুটি ভাইরাল হয়েছিল। তো আমি বলছি আজকে 1 বছর পরে একবার প্রধান উপদেষ্টা এবং তার সাথে কতিপয় অযোগ্য অপদার্থ উপদেষ্টা এবং যে এই কতগুলি সচিব উনি এনেছেন বাড়ি থেকে, যেগুলি 12 বছর আগে গেছিল, নাতি নাতনির সাথে বানরের খেলা খেলছিলেন, ঘোড়া সাজছিলেন, নাতি নাতনিদেরকে পিঠের উপর চড়িয়ে ঘোড়া হচ্ছিলেন, এদেরকে যে বাড়ি থেকে ডেকে এনে বসাই দিলেন। এবং এদের কারণে আজকে প্রশাসনের নিম্ন স্তরের যারা আছে এদের নিচে এরা কেউ কাজ করছে না। এরা জানে এদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে আমি ক্যাবিনেট সেক্রেটারি হব। আপনি একটা ক্যাবিনেট সেক্রেটারি বাড়ি থেকে আনছেন 10 বছর আগে, 12 বছর আগে বাড়িতে গেছে। আপনি আনছেন স্বরাষ্ট্র সচিব 12 বছর আগে বাড়িতে গেছে। আপনি আনছেন জনপ্রশাসন সচিব 14 বছর আগে বাড়িতে গেছে। এইগুলাকে এখানে আইনে কেন বসাইছেন? আপনি সিটিং যারা আছে, সার্ভিং যারা আছে এদেরকে ডেকে বলেন, যে আস্থায় নিয়ে বলেন যে তোমরা সঠিকভাবে কাজ করো, আমি তোমাদের সাথে আছি। আমরা বিপ্লব এবং গণ অভ্যুত্থানের যে স্বপ্ন, এটাকে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে চাই। আমি আসবো আপনার কাছে। আমি একটু মুস্তফা কামাল আপনার কাছে আসি যে এতগুলো প্রাণ, এত মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে আমাদের যে দেশের ইতিহাসের সবচেয়ে বড় অভ্যুত্থান এবং দীর্ঘতম একটি স্বৈরাচারী সরকারের পতন হলো, কি পেলাম আসলে? 1 বছরের মূল্যায়ন কি? জি, ধন্যবাদ আপনাকে। 1 জুলাই শেষে আরেকটা জুলাই, জি, পাক্কা 1 বছর। তো প্রাপ্তি যদি ধরতে যান, সংক্ষেপে এতটুকু বলা যায়, আজকে আপনি যেমন বিপ্লব শব্দটা ব্যবহার করেছেন, গত জুলাইতে বিপ্লব শব্দটা ব্যবহার করতে পারেননি, বা যারা ফ্রন্ট লাইনে ছিল ছাত্ররা, তাদেরকেও বিপ্লবী বলা যায়নি, অভ্যুত্থানকারীও বলা যায়নি, আন্দোলনকারীও বলা যায়নি, বলতে হয়েছিল দুষ্কৃতিকারী, দুর্বৃত্ত। আপনার বোধহয় মনে আছে 1 বছর আগে? না, এটি মনে হয় আমরা বলি নাই, বা কেউ বলতে হয়েছে, অনেককে বলতে হয়েছে। তো একটা হচ্ছে বলা আর একটা হওয়া হচ্ছে বলতে বাধ্য হওয়া। তাহলে একটি পরিবর্তন। আমার সাথে যিনি আছেন সহ আলোচক, তিনি বা তার দল অথবা তখনকার বিরোধী দল, তখন তাদের কিন্তু মোটামুটি এই সময়টাতে মুনাজাত বলেন, আকাঙ্ক্ষা বলেন, প্রার্থনা বলেন ছিল যে নিপীড়ন যেন একটু কম হয় তাদের উপর। কারণ এত অতিষ্ঠ তারা ছিলেন, নির্যাতনের কোনো পন্থা, কোনো পথ বাকি রাখা হয়নি। ওই জায়গা থেকে তাদের একটা নিষ্কৃতি মিলেছে বা নিঃশ্বাস ফেলতে পেরেছেন। তাদের বিএনপি চেয়ারপারসন নেত্রী কারামুক্ত হয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন কথা বলতে পারছেন, তখন কিন্তু তার কথা প্রচার করা নিষিদ্ধ ছিল। অর্থাৎ এইভাবে ছোট ছোট কিছু প্রাপ্তি আছে। কিন্তু বৃহত্তর অর্থে যদি বিপ্লবের পরবর্তী সরকারটা বিপ্লবী সরকার হতো বা বিপ্লবী স্বভাবের সরকার হতো, ওই ক্ষেত্রে হয়তো আজকে আমাদের এই দুঃখ করতে হতো না, এত ভুল ত্রুটি ধরতে হতো না। সচিব প্রধান উপদেষ্টার কথা শুনবেন না, মুখ্য সচিব বা যে কোনো সচিব বা অধীনস্থ কেউ, সেটা বোধহয় ধারণাও করা যেত না যদি বিপ্লবী সরকার হতো। তো আবার বিপ্লবী সরকার হয়নি অথবা হতে দেয়া হয়নি, সেটারও একটা প্রেক্ষিত ছিল। এইগুলো একদিক। আবার যারা ফ্রন্টলাইনার ছিল ছাত্ররা, তখন পর্যন্ত তারা কিন্তু অত্যন্ত আদরের ছিল, অত্যন্ত স্নেহের ছিল, পরম আদরের ছিল। এই জুলাই, এই সময়টাও যদি আপনি ধরেন, এই 1 জুলাই, 1 বছরের ব্যবধানে দেখেন এখন তাদের বিরুদ্ধে কত অভিযোগ, অনৈতিক নানান কর্মকাণ্ডের অভিযোগ আসছে, তদবির ব্যবসার অভিযোগ আসছে, অর্থবিত্ত কামাচ্ছে ওই অভিযোগ আসছে। এমনকি
এই 1 বছরে তাদের যে রাজনৈতিক দল করেছে, তারা নারী সহকর্মীদের সাথে আজে বাজে কথা বলে, ওই অভিযোগে পর্যন্ত তারা আক্রান্ত। অথচ তারা কত আদরের ছিল, কত স্নেহের ছিল। তারাও কিন্তু এখন একটা বলছে নতুন বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত, তারা কিন্তু পুরনো প্র্যাকটিসেই চলে গেছে, নতুনত্ব কিছু তারা দিতে পারেনি। যে কারণে তারা নিজেরাও কিন্তু এখন অনেকটা অনিরাপদ। অনিরাপদ বললে তারা আবার খুব রাগ করে, কিন্তু এটা হচ্ছে বিপ্লব পরবর্তী ফলাফল, বিশ্বব্যাপী এটাই হয়। তো দোষটা কিন্তু বিপ্লবের না, দোষটা হচ্ছে মানুষের, যারা ওই বিপ্লবে সংযুক্ত থাকে তাদের। যেটা আমরা ৭১-এ দেখেছি, ৯০-তে দেখেছি। ২৪-এ কিন্তু আশা ছিল যে ওই ধরনের কিছু হবে না, কারণ একটা ব্যতিক্রম ছিল ২৪-এ, যে সামনে যারা ছিল তারা ছিল অনেকটা, এর বেশিরভাগই আপনি খবর নিলে দেখবেন যে মধ্যবিত্ত ঘরের বেশিরভাগে। যে স্বপ্ন নিয়ে আসলে এই যে দেশের এই কারণে স্বপ্নের আনাচে মাত্রাটা কানাচে বেশি ছিল। মানুষ আন্দোলনে নেমেছে গণতন্ত্রের জন্য, সেই পথে আসলে কতটা এগোচ্ছে আসলে তারা এই সেই বছরে? পথে নেই। ওই পথটা কেন আশা করেছিলাম আমরা, যে যেহেতু তারা মধ্যবিত্ত ঘরের বেশিরভাগ, আবার তারা বেশিরভাগই কিন্তু মেধাবী, তার উপর ছিল নিরস্ত্র। এখন আপনি দেখেন তাদের বিরুদ্ধে অস্ত্রের অভিযোগও এসে গেছে। এটা কিন্তু সামগ্রিকভাবে তাদের জন্য কলঙ্কের, আমাদের জন্য বেদনার। যারা আমরা প্রত্যাশী ছিলাম যে অবস্থার একটা অবসান হোক, প্রত্যেকটা মহলে চেয়েছে যে যেভাবে চলছে এটা একটা অবসান হোক। কেউ দেশ ছেড়ে পালাবেন বা কেউ কোথাও হত্যাকাণ্ডের শিকার হবেন, ওইটা ওইভাবে সুনির্দিষ্ট কারো আকাঙ্ক্ষা ছিল না। আকাঙ্ক্ষা ছিল যে এর একটা অবসান হওয়া দরকার। বরং অবস্থা এমনও ছিল যে অবসান চাচ্ছি, কিন্তু পথটা কি? নির্বাচনের পথ বন্ধ, ওনার পদত্যাগের ব্যবস্থাই নাই, উনি এরকম কোনো ব্যবস্থাই রাখেননি। আবার কোনো নারকীয় হত্যাযজ্ঞ হোক, সেটাও কাম্য না। কি একটা কঠিন পরিস্থিতিতে আমরা ছিলাম। তো ওই অবস্থা থেকে উত্তরণের পর স্বাভাবিকভাবে আপনি যে প্রশ্ন করেছেন যে উত্তরণে আমরা কতটুকু গেছি অথবা ওই পথে কতটুকু আছি, কেউই কিন্তু ওই পথে নেই। ছাত্ররা নেই প্রথমত, দ্বিতীয়ত বিএনপির কথা খেয়াল করেন, বিএনপির ওই সময়ের যে ভূমিকা ছিল বর্তমানের ভূমিকার সাথে কিন্তু মিলছে না, আচরণের সাথে মিলছে না, বৈশিষ্ট্যের সাথে মিলছে না। তাদেরকে, বিএনপিকে এখন প্রধান উপদেষ্টার সমালোচনা করতে হবে, এই সরকারের সমালোচনা করতে হবে, এমনটা কিন্তু কেউ আশা করেনি। আবার সমালোচনা করাটা অনিবার্য, বিভিন্ন কাজকর্মের কারণে, বিশেষ করে কয়েকজন উপদেষ্টার কারণে সমালোচনা করাটা দায়িত্ব, অনেকটা পবিত্র দায়িত্বের মতো। আর একটা ভিন্নতা অন্তত আছে এতটুকু, যে সমালোচনাটাও কিন্তু সংশোধনের জন্যই তারা করে, যে অন্তত সংশোধন হোক। তারা কিন্তু বলছে না যে এই সরকারের পতন হোক। আবার তারা নির্বাচন চাচ্ছে, বিএনপি চাওয়ার মধ্যে কিন্তু বেশ সৌন্দর্য আছে। একবারও বলছে না যে আমাদেরকে আগের মতো শেখ হাসিনার আমলের মতো বিনা ভোটে পাশ করিয়ে দেন। একবারও বলছে না যে দিনের ভোটেরটা রাতে নিয়ে আমাদেরকে পাশ করিয়ে দেন, অথবা একটা আমিডামি সাজিয়ে পাশ করিয়ে দেন। তাদের চাওয়াটা কিন্তু পরিষ্কার। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য এই বিষয়ে কিন্তু অত্যন্ত স্বচ্ছ, ঝরঝরে। তিনি বলেছেন যে আমাকে পছন্দ না হলে আমাকেও ভোট দিয়েন না, তবু ভোট দেওয়ার পরিবেশ হোক, ভোটাধিকার চাই। এটা কিন্তু অত্যন্ত সাহসী কথা, সাহসী কথা, একইভাবে নিয়ত সম্ভবত পরিষ্কার, যদি ভিতরে ভিন্ন কিছু না থাকে। তো ওই জায়গাটায় কিন্তু এখন ব্যত্যয়। নির্বাচনটা আদৌ কবে হচ্ছে বা শিগগিরই হবে কিনা পরিষ্কার নয় কিন্তু এখনো। তো এই কারণে আমরা, আপনি যে পথের দিশা চেয়েছেন, পথের দিশা পেতে বোধহয় আমাদের আরো সময় লাগছে। তো কামনা না করি যেন এটার জন্য আন্দোলন করতে না হয়। অসংখ্য ধন্যবাদ জনাব মোস্তফা কামাল। আমরা একটু বিরতি থেকে ফিরে এসে আলোচনা আবার ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে আসি। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন আগামী নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচন আয়োজনে এখন আসলে আপনি কি কি সংকট দেখেন আসলে প্রস্তুতির জায়গায়? দেখুন, প্রধান উপদেষ্টা নির্বাচন কোন সালে, কোন আমলে নির্বাচনের জন্য প্রস্তুতির কথা বলেছেন? নির্বাচন কমিশন বলেছে এখন পর্যন্ত তারা কোনো ইঙ্গিত পায় নাই সরকারের কাছ থেকে যে এটি প্রধান নির্বাচন কমিশন আজকে বলেছেন, আজকে বলেছেন। জি, তাহলে আলহামদুলিল্লাহ ভালো। কারণ প্রধান নির্বাচন কমিশনারের সাথে যে প্রধান উপদেষ্টার যে বৈঠকটা হলো, এটা সম্বন্ধে আমরা কিন্তু কিছু জানতে পারি নাই। উনি আজকে বলেছেন যে বৈঠকে আসলে নির্বাচনের সময়সূচি নিয়ে কোনো কথা হয়নি, তবে নির্বাচনের প্রসঙ্গটি এসেছে। আচ্ছা, ভেরি গুড। তো আমরা ওনাদের এই যে একান্ত বৈঠক সম্বন্ধে তো কোনো কিছু জানার ব্যবস্থা নাই। তারপরে আমি কতগুলো কথা বলি। এই একান্ত বৈঠকটি
এইভাবে না হলে ভালো। এই যে প্রধান বিচারপতির সাথে যে একান্ত বৈঠক করলেন, গত ৭৭ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, মানে রাষ্ট্রের সরকারের প্রধান নির্বাহী কখনোই এইরকম বৈঠক করেননি। নাম্বার আসুন, তবে আমি প্রস্তুতির জায়গায় কতকগুলি ভেজাল দেখতেছি। ভেজাল যেমন ধরুন NBR এর একটা ভেজাল গেল, সচিবালয়ের একটা ভেজাল। সচিবালয়ের ভেজালটার মূল কি? সচিবালয়ের ভেজালটার মূল হচ্ছে যে তারা বলছে যে আমাদের ডিপার্টমেন্টাল প্রসিডিংস, মানে বিভাগীয় মামলা না হয়ে চাকরিচ্যুত করা যাবে না। আর এই অধ্যাদেশে বলা হচ্ছে বিভাগীয় মামলা ছাড়া কারণ দর্শানো নোটিশ দিয়ে, যদি কারণ দর্শানো নোটিশের কারণ গ্রহণযোগ্য না হয় তাইলে তিনি চাকরিচ্যুত করতে পারবেন। আর ওরা বলছে যে না, বিভাগীয় মামলায় যে রায় হবে সেই অনুযায়ী চাকরিচ্যুত হতে পারে। তো এটা আগে ফাঁসি দিয়ে দিবেন, তারপরে আলোচনাটা করবেন। এটা কি হলো? 3 নম্বরে দেখেন, আপনাকে আরেকটা বলি, মানে সরকার কতগুলো আত্মঘাতী কাজ করছে, মানে সবগুলো গুলমাল লাগানোর কাজ করছে। কেন করছে? কারা করছেন এগুলি? তো দেখুন, আমরা দেখলাম যে বাংলাদেশ টেলিভিশন সরকারের অন্যতম প্রচার মাধ্যম, পাবলিক সার্ভিস মিডিয়া এটা বলতে পারেন। তো পাবলিক সার্ভিস মিডিয়া যদি হয় এটা, তো এখানে কি হচ্ছে? এটাকে তারা বলছেন যে এটাকে স্বায়ত্তশাসন দেওয়া দাও। তো পাবলিক সার্ভিস যে ব্রডকাস্টিং আছে, পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং কখনো এটা প্রফিট মেকিং অর্গানাইজেশন না, কিন্তু তাকে যখন স্বায়ত্তশাসন দেবে তখন তো তাকে প্রফিট মেকিংও করতে হবে। অথচ পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং যেটা আছে, এরা কি করে? একটা স্বাধীন দেশের উপযোগী শিক্ষা, তারপরে সংস্কৃতি, তারপর স্বাস্থ্য, চিকিৎসা, জনসচেতনতা, এটা তারা দেখে। আপনি দেখবেন যে বাংলাদেশে যে ওয়ার্ডস্যালাইন, এই ওয়ার্ডস্যালাইন বানানোটা শিখাইছে বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশে যে আমাদের টয়লেট, যে আমাদের শৌচাগার পদ্ধতি যেটা, এটাকে শিক্ষিত করছে বাংলাদেশ টেলিভিশন। আমরা ইন্ডিয়ার থেকে এগিয়ে আছি কিন্তু এটাতে, জনস্বাস্থ্যের ক্ষেত্রে। তো এই কাজগুলি করার জন্য আপনি দেখবেন যে আপনি ভারতে যদি দেখেন তাইলে ওদের সম্প্রচার ভারতী, প্রসার ভারতীর অধীনে দূরদর্শন আছে, অল ইন্ডিয়া আছে, সাউথ কোরিয়ার সাথে কেবি আছে, জাপানে আছে NHK, পাকিস্তানে আছে পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন, নেপালে আছে নেপাল টেলিভিশন, কানাডা আছে CBC। এইগুলো হচ্ছে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং। তো পাবলিক সার্ভিস ব্রডকাস্টিংয়ের জায়গায় আমার কথাটা হচ্ছে, আপনি স্বায়ত্তশাসনের জন্য এখানে ভেজাল না লাগাইয়া আপনি স্বায়ত্তশাসন দিলে তারা কিন্তু সরকারি কর্মচারী হিসেবে, পুরো সরকারি কর্মচারী হিসেবে তারা জয়েন করেছে। এখন তাকে যেন আপনি বললেন স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী, তখন তো তারা তো এখানে থাকবে না। এই ভেজালটা না লাগিয়ে বরঞ্চ আপনি তাদেরকে স্বাধীন সম্প্রচার নীতিমালা করতে দেন। স্বাধীন সম্প্রচার নীতিমালা করলে বাংলাদেশ টেলিভিশন নিজেরা দাঁড়াবে। একটা প্রসঙ্গ বলি যে 1964 সালের 25শে ডিসেম্বর এই টেলিভিশনটা শুরু হয় পাকিস্তান আমলে। ওই দিন আইয়ুব খান পূর্ব পাকিস্তানের টেলিভিশন উদ্বোধন করেন DIT ভবনে, আর উল্টা দিকে ফাতেমা জিন্নার বিশাল মিটিং হচ্ছিল। তো রাত্রে 8টার নিউজে দেখা গেল ফাতেমা জিন্নার নিউজ ব্ল্যাকআউট। তো জামিল চৌধুরী যে PD ছিলেন, তিনি বললেন যে প্রথম দিনেই টেলিভিশন, পূর্ব পাকিস্তানের টেলিভিশন দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারলো না। তো এই জন্য আমি বলছি যে এটাকে বরঞ্চ স্বাধীন সম্প্রচার নীতিমালার মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনকে আরও পরিশুদ্ধ করা যেতে পারে, আরও ভালোভাবে চলার ব্যবস্থা করা যেতে পারে। বাট এই যে স্বায়ত্তশাসন দেওয়ার নামে যে ব্যবস্থাটা করছেন, এইটা 1990 সালে যে কারণে প্রয়োজন ছিল, আজকে এই কারণে প্রয়োজন নাই। 1990 সালে একটা টেলিভিশন ছিল না, আজকে 35টা টেলিভিশন মাটি আছে। আবার আরেকটা সরকারি টেলিভিশনকে আপনি মাটি না ভাবেন, সরকার সকল বিজ্ঞাপন বাংলাদেশ টেলিভিশনে দেওয়ার জন্য বাধ্যতামূলক করবেন। এটাকে আমি মনে করি এটা একটি সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত হবে।
ধন্যবাদ। জনাব মোস্তফা কামাল, আপনার কাছে একই রকম প্রশ্ন আসলে নির্বাচনের নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল, নির্বাচন নিয়ে। তো নির্বাচন দৃশ্যত যেটাকে আমরা একটা শব্দ ব্যবহার করি, অর্থাৎ সাদা চোখে আমরা দেখি যে নির্বাচনের একটা আয়োজন আছে। সেটা কিভাবে? প্রধান নির্বাচন কমিশনার এর আগেও বক্তব্যটা দিয়েছিলেন এবং টাইম ফ্রেম বলেছিলেন যে তিনি ডিসেম্বরকে টাইমলাইন ধরে এই প্রস্তুতি নিচ্ছেন। সাহসিকতার কথা। এরপরে একান্ত বৈঠক করলেন প্রধান উপদেষ্টার সাথে। যেহেতু একান্ত বৈঠক, ওই বৈঠক নিয়ে সমালোচনা না করাই ভালো। বৈঠক হোক, কথা হোক, কথা তো তাদের মধ্যে অবশ্যই নির্বাচন নিয়েই হবে। আর মানুষ তো নির্বাচনের অপেক্ষাই করছে, রাজনৈতিক দলগুলো সেই অপেক্ষা করছে। কারণ এই বৈঠক নিয়ে সমালোচনা করলে হয় কি, আপনাদের বিপরীত দিক থেকেও সমালোচনার একটা উইন্ডো খুলে যায়। তারা আবার প্রধান উপদেষ্টা আর তারেক রহমানের একান্ত বৈঠক নিয়ে সমালোচনা করার একটা হিলিক পাওয়া, যেটারে বলে উৎসাহ পায়। অর্থাৎ আমাদের দিক থেকেও কোনো বিষয়কে চিহ্নিত করার আগে একটু ভাবনার বিষয় আছে। তো বৈঠক হোক, নির্বাচন নিয়ে কথা হোক। তো গেল সিইসির বিষয়, যেহেতু তিনি অন্যতম কর্তৃপক্ষ নির্বাচনের, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে তার আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত আছে। পজিটিভ কথা। সর্বশেষ যে সেনা সদর থেকে যে ব্রিফিংটা করা হয়েছে, ওখানে তারাও বলছে যে তাদের পরিপূর্ণ প্রস্তুতি আছে। আমি যদি ইতিবাচকভাবে নেই, নির্বাচনের একটা প্রস্তুতি চলছে বলতেই পারি। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির প্রত্যেকটা আসনে 2-3 জন করে প্রার্থী আছে, প্রত্যেকে মাঠে সরব, তৎপরতা চালাচ্ছে। জামাত ইসলামী তো আরেকটু আগেই 300 আসন প্রার্থী ঘোষণা করে দিয়েছে। অন্যান্য ইসলামিক দলগুলো হাত পাকা সহ তারা কিন্তু ব্যাপক আয়োজন করছে। ছাত্ররাও নির্বাচন নিয়ে এই কথা সেই কথা বলছে বটে, আবার নিবন্ধনের জন্য আবেদনও করেছে। তার মানে কি, সবাই নির্বাচনমুখী। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা বোধহয় একটু হয়ে যাচ্ছে আমাদের ইমামতিতে। একতাদাহিত বেজাল ইমাম আমরা বলি, যে ইমাম যেটা করে সেটার দিকে একটু আনুগত্য থাকা, সম্মান রাখা। তো আবার ইমামের সমালোচনা করা যাবে না তা কিন্তু না, এটা ধর্মেও আছে। লোকমা দেয়া আপনার বোধহয় জানার কথা, যে কেউ কোথাও ভুল করলে ছোট্ট করে একটা কাশি দেয়া অথবা ছোট্ট করে একটু স্পর্শ করা, বুঝে নেবে যে আমার কোথাও গোলমাল হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি উপমার মতো বলি, একটা নতুন এলাকা, নৌ মুসলিম এলাকা, ওরা নামাজ রোজা ঠিকভাবে করে না, অভ্যস্ত না। আবার এবাদতের কথা বললে তারা শর্টকাট রাস্তা চায়, খুব সহজে যেটা করা যায়, লং টাইম যাইতে চাচ্ছে না তারা। তো এক মসজিদে ইমাম সাহেব আছেন আর মুয়াজ্জিন সাহেব আছেন। দেখা যায় মুয়াজ্জিন সাহেব 2-1 জন লোক আশা করেন, তার নিরাপত্তার জন্য হলো আশা করেন, কারণ এলাকার লোকগুলো দুষ্ট, তারা পেছন থেকে একটু টিকা টিপ্পনি দেয়। তো এই জন্য মুসল্লি খোঁজে। তো কি করলো, যে মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, ওই মসজিদের সভাপতির ছেলে বললো যে আসো তুমি একটু নামাজে। এবং সে বলতেছে না আমার টুপি নাই। ইমাম সাহেব বলছে টুপি ছাড়াও হয়। ওরা বলছে টুপি নাই, ঠিক আছে, আমার লুঙ্গিও ঠিক নাই, কিন্তু এটা তো আল্লাহ কবুল করে নেবে। বলে যে না হুজুর, আসলে টুপিও সমস্যা না, লুঙ্গিও সমস্যা না, সমস্যা আপনি নিয়ত বাঁধেন বড় লম্বা করে, সূরা কেরাতগুলো খুব লম্বা, অনেকক্ষণ লাগে। অর্থাৎ তার ইমামতির ডিউরেশনটা বড় হয়ে যাচ্ছে। তো আমাদের যিনি ইমাম, রাষ্ট্রের ইমাম এই মুহূর্তে, রাজনৈতিক ইমাম বলেন, প্রশাসনিক ইমাম বলেন, তিনি একটু বাড়তি কাজে হাত দিয়ে ফেলছেন, যে কারণে মূল ফোকাস যেখানে থাকা উচিত, অর্থাৎ নির্বাচনের বিষয়ে, এই বিষয়টাতে তিনি স্লো। কিন্তু পথে পথেই নানান উপাদান চলে আসে। তো এই উপাদান আসতে গেলে হয় কি, ওই যে আমি যেটা বললাম, সমালোচনার দুয়ার যখন আপনি খুলে দেন, আন্দোলনের দুয়ার যখন খুলে দেন, তখন ঝাড়ুদার সমিতিও নামে, বিদ্যুতের মিটার রিডারও নামে। আর আমাদের যেটা সর্বনাশ একটা করে ফেলছে, এনবিআর সারা বছরের মধ্যে মে মাসে সবচেয়ে বেশি কাজ করে। 12 মাসের মধ্যে মে মাসে তারা 12-13 মাসের কাজ করে। এবার পুরো মে মাস তারা কর্মহীন থেকেছে। আবার অর্থাৎ বাজেট উপলক্ষে তাদের কাজটা, বাজেটের পরপর জুলাইতে আবার ব্যাপক কাজ থাকে তাদের, প্রচুর ফাইল ওয়ার্ক থাকে। এবার তারা জুলাইতেও কিন্তু, জুন জুলাইতেও তারা কিন্তু অনেক সময় বরবাদ করেছে। এর মধ্যে এনবিআর চেয়ারম্যান বলেছেন যে সামনে রাজস্ব নিয়ে খুব সমস্যা হবে। তাহলে আমরা দেখেন এত উইন্ডো খুলে যাচ্ছে, আমরা যাব নির্বাচনের দিকে, শেরেবাংলা নগরের দিকে, আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছেন কাকরাইলের দিকে। আমরা যেতে চাই নির্বাচনের দিকে, প্রার্থী যারা আছেন তারা এলাকায় যাবেন, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ওই ট্রেনের মাস্টার রোলের কর্মচারীদের সামাল দিতে। চাচ্ছেন আপনি ক্যাম্পেইনে নামবেন,
আপনার চলে যেতে হচ্ছে সচিবালয়ে আনসাররা কি করে ওইটা দেখার জন্য, অথবা মাঝে মধ্যে সোহরাওয়ার্দী কলেজ কি করে, জগন্নাথ কলেজ কোথায় ঘেরাও করেছে। গণমাধ্যম কর্মী হিসাবে আমি আপনিও কিন্তু এটার ভুক্তভোগী। নইলে এই সময় আমরা কি রিপোর্টিং করতে পারতাম? আমরা তো চমৎকার চমৎকার সাবজেক্ট নিয়ে আসতে পারতাম। আমরা আনতে পারতাম যে আবেদ আলী সাহেব এখন কি অবস্থায় আছে। আপনার কি আবেদ আলী কোটার কথা মনে আছে? অসংখ্য লোক তিনি বিসিএসও চাকরি দিয়েছিলেন, তারা কিন্তু প্রশাসনে আছে দিব্যি। এটার নাম আবেদ আলী কোটা। একজন ড্রাইভার কিন্তু প্রচুর উচ্চ পর্যায়ে চাকরি দিয়েছে। মাঝে দিয়ে আরেকজন মাল এবং মালিকের কথা মনে আছে বোধহয় আপনার, ড্রাইভার মালিক, শত শত চাকরি দিয়েছে। তারা কিন্তু খুব বহাল আছে প্রশাসনে। তারা ওই সুযোগগুলো খোঁজে যে কোন দিন কোনটা নিয়ে নামা যায়। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, দেশ সন্ধানী আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। প্রমোদ ঠাকুর, আপনার কাছে আসি যে রাজনীতিতে আসলে এখন কোনো সংকট দেখেন কিনা, বা স্থিতিশীলতা আসলে কতটা ফিরছে? আমরা ৫ আগস্টের পরবর্তীতে ১ বছর হয়ে গেল এই অভ্যুত্থানের, সেই জায়গায় আসলে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরছে কিনা দেশে? ধন্যবাদ ফখরুল আপনাকে। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একমাত্র ব্যবস্থা হচ্ছে নির্বাচন। আপনি দেখবেন আজ থেকে ৩ দিন আগে আমাদের অর্থ উপদেষ্টা তিনি বলেছেন যে ভোটের সময় সুনির্দিষ্টকরণের পর দাতা সংস্থাগুলি অর্থ ছাড় শুরু করেছে। তো দেখা গেল যে আমরা যেটা বলতাম যে আমাদের প্রধান উপদেষ্টা যে বিশাল যে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা, এতে সবাই থলি ভর্তি করে আমাদেরকে শুধু পাঠাইতেই থাকবে, আর আমরা সেইখানে একেবারেই দুধের সাগরে, দুধের সমুদ্রে ভাসতে থাকবো, মধুর নহরে নাইতে থাকবো, এরকমটা আসলে সত্য না। তো এই জন্য আমি আপনাকে বলছি, দেশের স্থিতিশীলতার জন্য একটি নির্বাচন লাগবে। আর আমার কথা হচ্ছে, এই সরকার যে ভালো চালাচ্ছেন তা না। এই সরকার অর্থনৈতিক ক্ষেত্রে ইতিমধ্যে ফেল, আপনি আইন শৃঙ্খলার ক্ষেত্রে ফেল। আমি ইচ্ছা করলে এখন কামাল ভাইকে রাস্তায় গিয়ে 15-20 জন দাঁড় করে রেখে এই আওয়ামী লীগের দূষর যায় ধর বললে আগে তো রফা দফা হয়ে যাবে, তারপরে তো বিচার। না 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 না, জুলাই বিপ্লবের সময় কামাল ভাই অনেক কথা বলছে জুলাই বিপ্লবের পক্ষে, ওটা পরে। তো এই যে অবস্থাটা, এই যে মব ভায়োলেন্স, এগুলো যে হচ্ছে বা এখনো থামানো সম্ভব হয় নাই, এইসব কারণে দেশে একটা অস্থিতিশীল অবস্থা বিদ্যমান আছে। এটার থেকে আমরা উত্তরণ চাই। এবং আপনি জানেন যে লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর একটা দেশে স্বস্তি ফিরে আসছে, এবং বিএনপির কর্মীরাও অনেকটা ইয়ার মধ্যে আছে, শান্তির আবেশে অনেকটা আছে, যে মনে করছে যে একটা দেশে পরিস্থিতি। তো তারপরেও কিন্তু পাবলিক মব ভায়োলেন্স হচ্ছে। তো সেই কারণে আমরা বলছি যে এই সরকার যদি খুব ভালো চালাতেন, আমরা মনে করতাম ঠিক আছে, আমরা তো 14-15 বছর এই সরকারের আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, এই সরকারের না হয় আরও কিছু সময় দিলাম। কিন্তু এই সরকার আর কিছু সময় নেওয়ার মতো কোনো কাজ করতে পারেন নাই। তো সেই সব কারণে আমার মনে হয় যে দ্রুত নির্বাচন হওয়া উচিত। আর যদি উনি মনে করেন, প্রধান উপদেষ্টা যদি মনে করেন যে উনি একটা নির্বাচন করার মতো অবস্থায় পৌঁছতে পারবেন না, তাহলে আমাদের 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে এবং 30th অ্যামেন্ডমেন্ট রিভাইভ হয়েছে। তো সেই ক্ষেত্রে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার ওনাকে রেখে হতে পারে। অন্য আরেকজন আমার কাছে চান, আমি 10 জন প্রধান উপদেষ্টা নাম দিয়ে দেব, এরা একজন এসে 3 মাসের মধ্যে ইলেকশন করবেন, এতে কোনো সমস্যা ছিল না। আপনার হাতে সময় নাই, একটু ছোট্ট করে বলি, 23শে জুলাই এই প্রটেক্ট ইউনুস, এইখানে ব্লগে উনি লিখেছেন, উনি নিজে বলেছেন যে দেশের যে পরিস্থিতি এই মুহূর্তে দ্রুত একটা জেনুইন নির্বাচন হওয়া দরকার, শেখ হাসিনার জন্য দ্রুত একটা নির্বাচন দিয়ে দেন, এই ডক্টর ইউনুসের লেখা আছে। তো ডক্টর ইউনুস যেটা গত বছর 23শে জুলাই বলছেন একটা দ্রুত নির্বাচন দেওয়া দরকার, আপনি ক্ষমতায় বসে নির্বাচনটা দিচ্ছেন না কেন ভাই? তো আমি মনে করি দেশে একটা দ্রুত নির্বাচন হলে ডক্টর ইউনুসের ইজ্জত রক্ষা হয়, জনগণের প্রত্যাশা পূরণ হয়। ধন্যবাদ। জনাব মোস্তফা কালাম, আপনাকে শেষ করতে চাই যে রাজনৈতিক স্থিতিশীলতা 1 বছরে কতটা ফিরেছে। একটু যোগ করতে চাই, সামান্য একটু। এখানে নির্বাচন আর ভোট বিষয় কিন্তু ভিন্ন। নির্বাচনের বিষয়ে সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার কিন্তু বেশ দরদ ছিল, তিনি নির্বাচনে খুব সিনসিয়ার ছিলেন, নির্বাচন মিস দিতেন না, উনি গোলমালটা করতেন ভোটে। নির্বাচনের ব্যাপারে খুব আগ্রহী, তিনি বরাবরই আগ্রহী।
আপনি প্রফেসর ইউনূসের কথা বলছেন যে দ্রুত নির্বাচন দিতে, শেখ হাসিনা নিজেই যথাসময়ে দ্রুত নির্বাচন দিতেন। খেয়াল করে দেখেন আপনি, ওনার কায় কারবার যেটা ছিল ওটা ছিল ভোটে। তো এই মুহূর্তে আপনি স্থিতিশীলতার প্রশ্নে অবশ্যই নির্বাচন দরকার, সেই সাথে ভোটের কথাও খেয়াল রাখা দরকার, যেন নির্বাচন এই বিগত অন্তত 3টি নির্বাচনের মতো না হয়। নমুনাটা ভালো না, কিন্তু দিনের ভোট যারা রাতে করেছেন ওই এক্সপার্ট লোকেরা এখনো প্রশাসনে আছেন, ভালোভাবে আছেন। বিনা ভোটে যারা 153-54 জন পাশ করে ফেলছে, আপনি এখনো কল করেন বিএনপির দিক থেকে বা কোনো কল থেকে, ওরা বলবে আমরা 200 পাশ করে দিতে পারবো নিঃশব্দে। ওই ম্যাজিক তারা জানেন। এই ক্ষেত্রে একটু বোঝাপড়ার বিষয় কিন্তু আছে। তো বোঝাপড়াটা কার সাথে হবে? বিএনপির সাথেই হতে হবে প্রথমত, ছাত্রদের সাথেও হতে হবে। ছাত্রদেরকে বাদ দিয়ে হবে না, কিন্তু তারা নানানটা বলছে, তো এই জেনারেশন একটু বাড়তি চাইবেই, কারণ তারা যে আন্দোলনটা সফল করেছে ওই সময় তারা কিন্তু কিছু বাড়তি কাজ করেছে। এটা জেনারেশন গ্যাপের একটা বিষয় আছে। আমাদের দক্ষিণপন্থী দলগুলো জামাত ইসলামী সহ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা আরো যারা যারা আছে, তারা যেগুলো বলছে ওগুলোই মানতে হবে তা কিন্তু নয়। আমরা গোলমাল বাঁধিয়ে ফেলছি ঐকমত্য শব্দটার অপব্যাখ্যা করে। একমত হওয়া, কার মতে একমত হওয়া? আপনার মতে, আমারও তো কিছু মত থাকতে পারে। অর্থাৎ আমার মতে আপনি একমত হবেন না, আপনার মতে যেন আমি একমত হই, ওটার নাম ঐক্যমত। প্রায়োগিকভাবে কিন্তু এইভাবে করে ফেলা হয়েছিল। ওই ক্ষেত্রে আমরা ঐকমত্য শব্দটার প্রথম ব্যবহার দেখেছি বাংলাদেশের রাজনীতিতে 96 সালে। তখনও প্রশ্ন উঠেছিল যে ঐকমত্য কারে বলে। শেখ হাসিনা ওই সরকারটার নাম দিয়েছিলেন ঐকমত্যের সরকার। তো ওই সময় খুব রসিকতা করে একজন রাজনীতিবিদ ছিলেন, উনি কথা বলতেন চিবিয়ে চিবিয়ে, আমাদের বৃহত্তর কুমিল্লা অঞ্চলের মিজান চৌধুরী। ওনার ক্ষোভও ছিল, ওনাকে কিছু করা হয়নি। তো উনি ঐকমত্যের ব্যাখ্যা দিয়েছিলেন, যেটার হুবহু কোনো শব্দ নাই, প্রতিশব্দ নাই। এটার অর্থ হচ্ছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এরশাদ জেলের বাইরে থাকবে, আর আনোয়ার হোসেন মঞ্জু মন্ত্রী থাকবে। এটার নাম হচ্ছে ঐকমত্য, অর্থাৎ যার যার সুবিধা মতো। তো এই ক্ষেত্রে এখন ঐকমত্য কমিশন যেভাবে মাঝে মধ্যে কিন্তু আরোপ করে ফেলছে যে তারা যেটা বলছে, অথবা ছাত্ররা যেটা বাতলে দিচ্ছে, অন্যদেরকে ডাকছে এটা করার জন্য। তো ওই ক্ষেত্রে বিএনপিতে 31 দফা সংস্কার দিয়েই রেখেছে, ওখানে হয়তো আরেকটু সংস্কার দরকার। দৃশ্যত বা সাদা চোখে আমরা কিন্তু সমস্যা দেখছি না, সমস্যাটা হচ্ছে অ্যাপ্রোচের ক্ষেত্রে, প্রকাশভঙ্গির ক্ষেত্রে, আর আরোপের ক্ষেত্রে। আরোপ করে কখনো ঐকমত্য হয় না, শর্ত দিয়ে হয় না। যে কারণে আপনি একটা অধৈর্য জিনিস খেয়াল করেন, দেখো বিএনপির মধ্যবর্তী পর্যায় থেকে একজন কিন্তু বলেই ফেলেছে ক্ষোভে, অভিমানে, যে নইলে আমরা নির্বাচনের তারিখ দিয়ে দেব। আসলে মন থেকে বলেননি, সেটা বেদনার কথা বলেছেন। ছাত্ররা সর্বশেষ ওই মাত্রায় কথা যোগ করেছে একটা গত পরশু, যে তাদের যে ওই ঘোষণা যদি সরকার না দেয় তাহলে তারাই দিয়ে দিবে। একই রোগী কিন্তু, দেখেন রোগী ভিন্ন, রোগ একই। তো এই রোগ সারানো দরকার। অসংখ্য ধন্যবাদ যারা মুস্তফা কামাল এবং মোশাররফ আহমদ ঠাকুর, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা যেখানে শেষ করছে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।